আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বললাম না আজকে ঘুরতে যাবো। আম্মুকে ডাক্তার দেখানো তো জাস্ট একটা অজুহাত ছিল। বাচ্চাটা অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে বোর হয়ে গেছে। শুধু বলতেছে, "কখন যাবো আম্মু ঘুরতে? কখন যাবো?" আর ওকে একটু পর, পর আশ্বাস দিতেছি। কি করব? এটাই নিয়ম। ডাক্তার দেখাইতে আসলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। মনে হয় সময়ই শেষ হয় না। যাইতে চায় না। যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আজকে আসছি বিজয় সিংহ দিঘিতে। এখানটায় আমি আগে আসি নাই। আমার কলেজ ছিল পাশে, ফেনী কলেজে পড়তাম। আসলে ইচ্ছা করলে অনেক কিছুই হয় কিন্তু ইচ্ছে হয় নাই, আসি নাই সময়ের তাগিদে। যাই হোক এখন আজকে ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম। মনটাও খারাপ ছিল। আর আব্বুকে বলার সাথে সাথেই আব্বু নিয়ে আসছে। তো চিন্তা করলাম আগে একটু খাই নিই, কিছু খেয়ে-টেয়ে তারপরে ঘুরতে যাব। সেই হিসাবে ফুচকার অর্ডার দিলাম। আর আব্বু চটপটি খাবে ওই হিসাবে দেওয়া। আর আমি ঘুরে, ঘুরে সবটা দেখতেছি। ভালো লাগতেছে। আসলে বর্তমান পৃথিবীটা কেমন জানি হয়ে গেছে। বর্তমান পৃথিবীটা যেন এক অদৃশ্য বাজার। এখানে হাসিটাও বিক্রি হয় বিনিময়ের স্বার্থে, মায়াটাও থাকে স্বার্থের মধ্যে। আর ভালোবাসা হয়ে গেছে গিভ অ্যান্ড টেক এর খেলা। মানুষের হাতের উষ্ণতা এখন আর উষ্ণ থাকে না। পেছনে থাকে হিসাবের খাতা। কে কতটা দিয়েছে আর কে কতটা নিল সবকিছুর দাম লিখে ফেলে এই পৃথিবী। কিন্তু ভালোবাসা তো হিসাব মানে না। মায়া তো বিনিময় বোঝে না। তবু এই পৃথিবী নিয়মে সবকিছু হয়ে গেছে বেচাকেনা। মন, সম্পর্ক, বিশ্বাস, সম্মান সবকিছু। একটা সময় ছিল মানুষ দিত শুধু দেয়ার আনন্দে। আজ মানুষ দেয় যাতে কিছু ফেরত পায়। এই পৃথিবীটা বড়ই কঠিন হয়ে গেছে। যেখানে ভালোবাসা নয়, চলছে কেবল লেনদেনের হিসাব। এই যে কথা বলতে, বলতে আমাদের ফুচকার প্লেট হাজির। আমি খাচ্ছি আর আপনাদেরকে লোভ দেখাচ্ছি। অবশ্যই লোভ দেখায় লাভ নাই। এখন লোভ দিয়েও কিছু হবে না। আমি খেয়েছি ১ সপ্তাহ হয়ে গেছে। ভিডিওটা এডিট করতে, করতে অনেক দেরি হয়ে গেল। অবশ্য ছোট, ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এমনই দৈনন্দিন কিছু মনে হয় জানি একটু শেয়ার করি। ফুচকা খেতে, খেতে আব্বুকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা আব্বু, তুমি আম্মুকে নিয়ে কোথায়, কোথায় ঘুরতে গেছো?" আব্বু বড় একটা নিঃশ্বাস ফেলে আর বলে, "আমি পরিবারের বড় সন্তান ছিলাম। আমার ফুফুরা ৯ ভাই বোন ছিল। আব্বু ছিল সবার বড়। তো দায়িত্বটা ছিল বেশি। ওই হিসেবে কখনো ঘোরা হয়নি। আম্মু সবসময় জয়েন্ট ফ্যামিলিতেই ছিলেন। আম্মুর কখনো আক্ষেপ দেখিনি যে আমাকে এখানে ঘুরাইতে নিতে হবে, ওইখানে নিতে হবে। সবসময় সংসার নিয়ে বেশি চিন্তা তার। কিভাবে ২ টাকা বাঁচানো যায়, কিভাবে আব্বুর সেভ করা যায়। সবসময় আম্মুই কষ্ট করত। এখনো তাই করে। হ্যাঁ, হয়তো নারীরা এমনই। হঠাৎ করে কিছু পুরুষদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, "আমি নারী, তোমার রানী, অর্ধাঙ্গিনী তোমার। পুরুষ তুমি রাজা আর সিংহাসন তোমার হলেও রাজত্ব আমার। পুরো রাজ্য তোমার শাসনে থাকলেও তুমি আমার শাসনে। আমি ধ্বংস হয়েও তোমাকে ধ্বংসের ক্ষমতা রাখি। আবার চাইলে তোমাকে সর্বোচ্চ সুখও দিতে পারি। পুরুষ আমি চাইলে তোমার অস্তিত্ব এই পৃথিবীর বুকে রাখতে পারি। আবার আমি চাইলেই এই পৃথিবীর বুক থেকে চিরতরে তোমার অস্তিত্ব মুছে ফেলতে পারি। তুমি ইতিহাস হলে আমি ইতিহাস পাল্টাতে পারি। সাবধান হও হে পুরুষ জাতি, নারীকে অবহেলায় নয়, যত্নে রাখো।" আম্মুর সাথে এই কথাগুলা মেলে। তাই বললাম, "দেখতেছেন প্রকৃতি কত সুন্দর। আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। আমি পৃথিবী দেখতে চাই না। আমি আমার বাংলাদেশ দেখতে চাই। আমার আশেপাশের জায়গাটাতে ঘুরে দেখতে চাই। অন্তত ওইটুকু সামর্থ্য যেন আল্লাহ আমাকে দেয়। আমি কখনো একা চলতে ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে আমার পরিবারকে নিয়ে আমি একটু সময় কাটাই। এই যে আব্বু আম্মু সারাটা জীবন সংসার করে চলে গেল তাদের জীবন, তাদের কখনো ঘোরা হয়নি। আমি চাই আব্বু আম্মুকে নিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরতে, অনেক দূর পর্যন্ত যেতে। নিজের টাকায়, নিজে স্বাবলম্বী হয়ে। আমি মনে করি একজন নারীর শিক্ষিত হওয়া প্রয়োজন। মিনিমাম শিক্ষাটুকু থাকা প্রয়োজন। যেই নারীরা শিক্ষিত নয় তারা নিজের পায়ে দাঁড়িয়ে অন্তত নিজে ঘরের কাজ করেও নিজে প্রতিষ্ঠিত হওয়া যায়। এক কথায় নারীদের স্বাবলম্বী হতে হবে। না হলে পুরুষরা দিন শেষে ঠকাই দিবে। হঠাৎ করে একটা কথা মনে পড়ল, বলতেও ইচ্ছে করল। হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বুঝাতে হয়েছে অনেক কিছুই। হুট করে ভালোবাসা যায়, কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না। মেনে নিতে, নিতে মানিয়ে নিতে, নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না, তখন দূরে সরে এসেছি। অভিযোগ করা বন্ধ করেছি, অভিমান করা বন্ধ করেছি, ঝগড়া করা বন্ধ করেছি, চোখের জল ফেলা বন্ধ করেছি মন খারাপ। তোমাকে আর কখনো দেখাতে যাইনি বুকের ক্ষতগুলো, ইনিয়ে বিনিয়ে বোঝাতে যাইনি আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকু বেদনা। তারপর অনেক দিন পর ঝাপসা চোখ মুছতে, মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম। অপুষ্টিতে ভুগতে থাকা মাথার অবাঞ্ছিত একটা চুলের মতো তোমার জীবন থেকে এমনভাবে টুক করে ঝরে গেলাম যে তুমি টেরই পেলে না। এভাবেই আমার জীবন চলছে। না দেহের মুক্তি মিলছে, না মনের মুক্তি মিলছে। শুধু বুকের মধ্যে একটা দীর্ঘশ্বাস যা নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবে একটা কথা কি, একাকিত্বের মাঝেও একটা কষ্ট মেশানো সুখ আছে। সবাই সেটা উপলব্ধি করতে পারে না। একাকিত্বকে মানুষ বড় ভয় পায়। অনেক অনেক ভুল মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে একা একা নিজের মতো করে থাকতে পারা, ভাবতে পারার মাঝেও অন্যরকম একটা আকর্ষণ আছে। কারণ যাদের সাথে চিন্তা এবং চেতনার ভালো লাগা কিংবা মন্দ লাগা অথবা জীবন দর্শনের কোনো মিল নেই, তাদের সান্নিধ্যে একজন মানুষ কতটা আনন্দ পেতে পারে। তাই সবসময় না হলেও কখনো কখনো মানুষ একাকিত্বের পিছে ছুটে, যখন অন্য মানুষের ধারা তার ভাবনাগুলো আহত হয়। আমিও ছুটি একাকিত্বে, এই যে সৌন্দর্যের মাঝে। একাই হাঁটছি, একাই চলছি। এটাও এক ধরনের সৌন্দর্য, এক ধরনের ভালো লাগা। একা চলতে চলতে একটা কথা মনে পড়ল। কোনো মায়াবতীর চোখে মায়া যদি অসম্ভব ভালোবাসা প্রকাশ করতে পারে, তার প্রেমময় চাহনি যদি তোমায় আবেগে ভাসাতে পারে,
তার ভালোবাসা যদি তোমায় এতখানি মায়ায় ডোবাতে পারে, তবে সেই বাঘিনীর অগ্নিদৃষ্টিও তোমায় ধ্বংস করতে যথেষ্ট। তার ঘৃণাভরা চোখ তোমায় ভৎস করার ক্ষমতা রাখে। তার অবহেলা তোমায় রোজ তিল তিল করে মারতে জানে। নারী যেমন ভালোবেসে তোমায় দুনিয়াতেই জান্নাত দেখাতে পারে, ঠিক তেমনই সেই নারী আবার নির্মমতা দিয়ে তোমায় জাহান্নাম ঘুরিয়ে আনতে জানে। নারী মায়ের জাত, বরাবরই কোমল, নরম, আবেগী। তাকে আবেগীই থাকতে দাও, কারণ যতদিন সে বোকা আবেগী ততদিন তুমি ভালো থাকবে। তাকে বাস্তববাদী, শক্ত মনের বানালে তো ধ্বংসের জন্য তৈরি থেকো। জাহান্নাম তোমার দুয়ারে কড়া নাড়ল বলে। সাবধান, নারীকে বোকা ভেবে অবহেলা করো না। নারী শুধু বোকা হয়ে থাকার অভিনয়টাই করে। সে সত্যিই কি বোকা? না, সে বোকা না, শুধু ভালোবেসে নিজেকে বোকা বানিয়ে রাখে, এই তো, আর কিছু না। ঘুরতে ঘুরতে আমার সময়ে পুরিয়ে এলো। আমার বকবক শুনতে শুনতে অবশ্যই আপনাদের কান ঝালাপালা হয়ে গেল। যাই হোক, আপনাদের আপুটার এই বকবকটা একটু না হয় শুনলেন, একটু সহ্য করলেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য। আমার আম্মুটা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য। দেখতে দেখতে আমার ঘোরা শেষ। আরও অনেক ঘুরতে ইচ্ছে করছিল, কিন্তু সময় শেষ। সামনে দেখলাম একটা বট গাছ, বিশাল বড়, তাই জুম করে দেখতেছি। ভালো লাগতেছে, ইচ্ছে করছে আরও থেকে যাই। নানার কোলে আমার পিচ্চিটা বায়না ধরলো বাদাম খাবে, তাই নানা ভাই বায়না বায়না পূরণ করলো। যাই হোক, আল্লাহ হাফেজ।